এই যে আমি আসলে জেলে থেকে একটু মানসিক ডিপ্রেশন এবং টেনশনে আছি, এই জন্য অনেক কিছু কথা ভুল বলতে পারি বা আওলায় ফেলতে পারি। এই জন্য আমাকে মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটু মানে কেমন যেন একটু হয়ে গেছি। যাক, আল্লাহ চাইলে আমি সুস্থ হয়ে যাবো। আমার হার্টের প্রবলেম হয়েছে, আমার ইনহেলারটা একটু দেখাতো। আমি ইনহেলার ব্যবহার করে ওইখানে বেঁচেছিলাম, এই যে এই ইনহেলার গুলা ব্যবহার করে বেঁচেছিলাম। তো আমাকে যে অপবাদ দেওয়া হয়েছে, আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমি কখনো ভাবি নাই যে আমি আবারও আসতে পারবো। আমি ভাবছি আমি মনে হয় বের হতে পারবো না, কারণ জানি না, মানে ফিল হইতো যে আমি মনে হয় বের হতে পারবো না। কিন্তু বাংলাদেশে আইনের প্রতি একটা সম্মান ছিল, সম্মান রেখে এখনো কথা বলতেছি যে বাংলাদেশে যে ধর্ষণ যে বিষয়টি, এই যে আমার হাতে পবিত্র কোরআন শরীফ রয়েছে, পবিত্র কোরআন শরীফ হাতে রাখছি এই কারণে আমি যেন এই মুহূর্তে আপনাদের কাছে একটা মিথ্যা কথা আমি না বলতে পারি। এই জন্য আমি যে কোরআন শরীফ আমার হাতে রাখছি, এটা একটা ছোট মিনি কোরআন শরীফ, এটা আমি হাতে রাখছি। আমি যদি একটু খুলে একটু দুইটা পাতা দেখাই। হ্যাঁ, তো এটা হাতে রাখছি আমি যেন এখন এই মুহূর্তে আমি যেন আপনাদের কাছে একটা আমার তিল পরিমাণ যেন মিথ্যা কথা না বলতে পারি, এই জন্য আমি কোরআন শরীফ হাতে রেখেছি। আমি মিথ্যা মামলা জেল খেটেছি, কেন আমাকে ফাঁসানো হয়েছে, কার কারণে ফেসেছি, সবকিছু আপনাদের জানা উচিত। দেখেন, আমি একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই এবং সবাই জানা উচিত। আমাকে, আমার ভিডিও যারা দেখেন বা না দেখেন, যারা আমাকে ঘৃণা করেন, আপনাদের কাছে অনুরোধ একটাই, আমার একটা অনুরোধ রইল, একটা রিকোয়েস্ট রইল, আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। এজ এ কন্টেন্ট বানাই আমি 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 খারাপ ব্যক্তি হইলেও আমি আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি আপনারা দেখবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট রইল, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমার সাথে কি ঘটছে, যেটা যাতে আপনাদের সাথে কখনো না ঘটে, আমি সকল তথ্যগুলো এখানে দিয়ে দিব। এবং এখন শুরু করা যায়। তো দেখেন, মানে আমি আসলে আজকে জেল থেকে জামিন পেয়েছি। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে জামিন হয়েছে। এখন ধর্ষণ মামলায় আমি আগে বলি যে আমি আসলে জেলে থেকে একটু মানসিক ডিপ্রেশন এবং টেনশনে আছি, এই জন্য অনেক কিছু কথা ভুল বলতে পারি বা আওলায় ফেলতে পারি। এই জন্য আমাকে মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটু মানে কেমন যেন একটু হয়ে গেছি। যাক, আল্লাহ চাইলে আমি সুস্থ হয়ে যাবো। আমার হার্টের প্রবলেম হয়েছে, আমার ইনহেলারটা একটু দেখাতো। আমি ইনহেলার ব্যবহার করে ওইখানে বেঁচেছিলাম, এই যে এই ইনহেলার গুলা ব্যবহার করে বেঁচেছিলাম। তো আপনাদের দোয়া ছিল। আচ্ছা, আমি বলি, আমাকে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে। আদৌ কি আমি এই এই জঘন্যতম কাজের সাথে আমি জড়িত? আমি আদৌ কি আমি জড়িত? দেখেন, আমার হাতে পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ, আমি স্পর্শ করে বলতেছি, আমার উপরে যে অপবাদ নিয়ে আসা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ আমাকে ধ্বংস করে ফেলুক, আল্লাহ আমাকে মৃত্যুদণ্ড দেখ, আমি মরে যাই, কিন্তু আমার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে আমি এই কাজ করিনি, এই কাজটা করি নাই। এখন বাংলাদেশে আইন রয়েছে, বাংলাদেশের সকল পরীক্ষা নিরীক্ষার সিস্টেম রয়েছে, সকল কিছু রয়েছে। আমার একটা আত্মবিশ্বাস ছিল, ধর্ষণ মামলার মূল এভিডেন্স বা মূল প্রমাণ করতে হবে। আপনাকে একজন যে কোনো মেয়ে ফাঁসায় দিতে পারবে ধর্ষণ মামলা দিয়ে। এখন আপনাকে প্রমাণ করতে হবে যে ডিএনএ এর মাধ্যমে, আপনি ডিএনএ টেস্ট হবে। ধর্ষণ মামলা হলে আপনি জেলে যখন যাবেন 1 মাস থাকার পরে আপনি ডিএনএ টেস্ট হয়, 1 মাস পরে হয়। তো আমার 1 মাস 10 দিন মনে হয় জেলে যখন ছিলাম, 1 মাস 10 দিন পরে আমাকে ডিএনএ পরীক্ষার জন্য আমার মামলাটি যিনি তদন্ত করছিলেন, উনি আমাকে ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে গেছে হচ্ছে ইয়েতে, এই আমার কই জানি নিয়ে গেছে ইয়েতে, ওই যে সিআইডি অফিসে। ওইখানে আমার ব্লাড নেয়, নেওয়ার পর আবার আমাকে আবারও জেলখানায় দিয়ে দেয়। তখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি জানি জিজ্ঞেস করছিলাম, যাই হোক। তো ডিএনএ পরীক্ষাটার জন্য একটা মানে একটা আত্মবিশ্বাস ছিল ভিতরে, একটা আত্মবিশ্বাস ছিল। আমি কিন্তু মাথা নত করি নাই। আমি কেন মিথ্যা মামলার কাছে, মিথ্যাবাদীর কাছে আমি মাথা নত করব? কেন আমি তাদেরকে 20 লাখ টাকা দেবো? কেন তাদের শর্তে আমি রাজি হব? আমি তো কিছু করি নাই। এই যে পবিত্র কোরআন শরীফ এই কারণে হাতে রাখছি, আমি যেন কোনো মিথ্যা কথা আপনাদের কাছে এখন না বলতে পারি। দেখেন, ডিএনএ টেস্টের অপেক্ষায় আমি ছিলাম। আমি নিজের সাথে যুদ্ধ করেছি যে আমার কবে ডিএনএ টেস্টের রিপোর্টটা আসবে, আমি সে অপেক্ষায় ছিলাম। কারণ আমি জানি ডিএনএ টেস্ট হইলে এই মামলা যখন কোর্টে প্রেজেন্ট করা হয় একটা ডিএনএ রিপোর্ট, আর সেখানে যদি পজিটিভ হয় তাহলে আমাকে জামিন সহজে দিবে না, সহজে দিবেই না। এই হয়তো রায়নামায় দিবে, সাজা দিবে, যাবজ্জীবন দিবে, লাইফ সাজা দিয়ে দিবে যদি পজিটিভ হয়। পজিটিভ মানে ওই মেয়ের সাথে একটা শারীরিক সম্পর্ক হয়েছে। এবং যদি ডিএনএ রিপোর্টে নেগেটিভ হয়, মানে আমার নেগেটিভ আসছে, তার মানে আমি হচ্ছে এর সাথে কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছেন? তো দেখেন, এখন অনেকেই অনেকভাবে মাইন্ডটা নিতে পারেন। তারপরে হচ্ছে ডিএনএ রিপোর্টটা আসে না, আমি খুব কান্না করি, আমি খুব এক্সাইটেড। আমার পরিবার, মা, বউ, বাচ্চারা সবাই যায়, দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না।
আমি খুব এক্সাইটেড হয়ে যাই, কান্না করি যে আমার কপালে এই দুর্দশা ছিল, এই কষ্ট ছিল, যে আমি তো রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করি না, আমি তো কারো কোথাও যা চাঁদাবাজি করি না, আমি তো নেশা করি না, আমি তো ইয়াবা খাই না, আমি তো স্মোকিং পর্যন্ত করি না, জানেন আমি সিগারেট পর্যন্ত খাই না। তো আমার উপরে এই অপবাদটা হইলো, বা আমি মানে আমাকে ফাঁসানোর জন্য কোনো ওয়ে কিন্তু নেই। দেখেন আমি একটা ছেলে, ইয়াবা খাই না, সিগারেট খাই না, কিছু খাই না, হিরোইন খাই না, তো আমাকে ফাঁসানোর মতো কোনো ওয়ে নাই। কিন্তু একটা সাধারণ ব্যক্তিকে ফাঁসানোর জন্য আমি দেখেন আমি সব ঘটনা আমি এখানে খুলে বলবো, সবার জানা উচিত একটা সাধারণ মানুষকে ফাঁসানোর জন্য একটি নারী শিশু মামলাই যথেষ্ট, এবং একটা সাধারণ মানুষের জীবন নষ্ট করার জন্য একটি নারী শিশু মামলাই যথেষ্ট, একটা নারী শিশু মামলা মিথ্যা মামলাই যথেষ্ট। এখন আপনি তার কাছে গিয়েছেন বা নিয়ে গেছেন, এটা প্রমাণ হইতে হইতেও তো অনেক দিন লেগে যায়, যে আমার অনেক দিন লেগে গেছে, আজকে 2 মাস 15 দিন আমার জীবন থেকে চলে গেছে। তো আমি অপেক্ষা ছিলাম আমার কবে ডিএনএ রিপোর্টটি আসবে। সে ডিএনএ, আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আমার ডিএনএ রিপোর্টটা তাড়াতাড়ি দাও, যত তাড়াতাড়ি দিবা আল্লাহ, আমি তত তাড়াতাড়ি আমি এখান থেকে মুক্তি পেতে পারবো। তো যখন শুনছি আমার ডিএনএ রিপোর্টটা চলে আসছে, আমি খুব স্বস্তি ফিল করি। আমি আত্মবিশ্বাস ছিল ওই ডিএনএ রিপোর্টটা আমাকে পাবে না, আমি তো কিছু করি নাই ওই মেয়ের সাথে কিচ্ছু করি নাই। তো কেন ওই মেয়েরা নাকি আমাকে টাকা দিছে, ওই মেয়েরা নাকি আমার সাথে ব্যবসা করার জন্য টাকা দিছে। আল্লাহ আপনি আমাকে ধ্বংস করে ফেলবেন। ওরা যদি আমাকে একটা টাকা দেয়, ওরা এখানে যে এসে বাসা নিছে, ওরা যে এখানে এসে বাসা নিছে, সেই বাসা কিন্তু আমি নিয়ে দিই। ওইখানে বাড়ির মালিক আছে, বাড়ির মালিক দেখেন মুখের চামড়া দিয়ে, আর মুখ তো চামড়ার মুখ, এটাতে অনেক কিছু বলা যায়, কিন্তু তথ্য প্রমাণ দেখাইতে হয়, প্রমাণ হইতে হয় অনেক কিছু। তো এখন বলতে পারেন যে ওরা কেন আমার বাসায় আসছে বা কেন, এখন আমাকে ফাঁসানোর জন্য বিভিন্ন চক্র কাজ করে যাচ্ছিল, বিভিন্ন চক্র। কিন্তু আমি আমার জায়গাতে সেফটি নিয়ে অনেক চলাচল করতেছি, যে আমি কোনো অপরাধ করি না, আমার কাজ ভিডিও তৈরি করা, মোবাইলের দোকান আছে, মোবাইলের ব্যবসা গুলো নিয়ন্ত্রণ করা, এতটুকু। এছাড়া আমার কোনো কাজ নেই, আমি এছাড়া কিছুই না। তো